পবিত্র মাহে রমজান মাসে যখন ডিপিএলটা হয় তখন কম্পিটিশনটা তো আসলে অনেকাংশে কমে যায়। অপোনেন্ট টিমের সাথে ইন্ডিয়ার পার্থক্যটাও তো অনেক বেশি থাকছে। এখন যদি তরুণদেরকে সুযোগ না দেয় জেনারেশন গ্যাপ বাড়তেই থাকবে। জয়সওয়াল, তানজিদ তামিম একই সময়ের প্লেয়ার। আমরা ৫০ বছর পেছনে আছি। আগামী বছর থেকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা পুরনো জৌলুসটা ফিরে পাবে। কারণ টেস্ট ক্রিকেটটা আসলে অভিজ্ঞতারই খেলা। এবং শামীম পাটোয়ারি সাদা বলের ক্রিকেটের চুক্তিতে নাই। বাট কাগজে কলমে যদি চিন্তা করেন ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন হওয়ার রেসে দিচ্ছে। বিডিআর কেপ থেকে আমি প্রত্যহ কাব্য স্বাগত জানাচ্ছি আপনাদের। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষের দিকে ভারত ইতিমধ্যেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। সব মিলিয়ে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি কেমন হলো সেই সাথে বাংলাদেশ ক্রিকেটের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব ক্রীড়া ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন শামীর সাথে। বিরাট কোহলির প্রসঙ্গে যদি একটু আসি, এক কথায় অসাধারণ। এই বয়সে এরকম ফিটনেস ধরে রেখেছেন, ধারাবাহিক পারফরমেন্স করছেন। কি মনে হয় আসলে তার সাফল্যের রহস্যটা এখন এখানে কোথায়? ভাই এত ভালো খেলছেন এই বয়সে এসেও, কারণটা কি? সাফল্যের রহস্যটা হচ্ছে প্রসেসটা মেইনটেইন করা এবং প্রসেসের কন্টিনিউইটিটা বজায় রাখা। আমরা যখন আজ থেকে ৩-৪ বছর আগে বিরাট কোহলির বিভিন্ন ইন্টারভিউ দেখতাম এবং ইন্টারভিউতে তিনি বলতেন যে তিনি গেল ১০-১২ বছর ধরে বাটার চিকেন খান না, ভেগান ডায়েট মেইনটেইন করেন। আ আমাদের মনে প্রশ্ন জাগতো যে এত ডিসিপ্লিনড লাইফ মেইনটেইন করে আসলে কি হবে? কি হবে সের উত্তরটা তো আমরা এখন পাচ্ছি যে এই বয়সে এসেও তিনি তার ফর্মের পিকে আছেন। এই বয়সে এসেও তিনি ইন্ডিয়ার জন্য, তার দেশের জন্য ম্যাচ জেতাচ্ছেন। এটা কিছুই না, এটা হচ্ছে তিনি যে পরিশ্রমটা করেছেন বা তার ডিসিপ্লিনড লাইফটা যেটা মেইনটেইন করেছেন। একজন এলিট লেভেলের স্পোর্টসম্যানের যেই ধরনের কালচার সেটআপ করা দরকার, একটা স্ট্যান্ডার্ড ফিক্সড করা দরকার পরবর্তী প্রজন্মের জন্য, বিরাট কোহলি সেটাই করেছেন। এবং এটারই একটা কন্টিনিউয়াস প্রসেস আপনি এখন দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, বয়স হয়ে গেছে হয়তোবা টেকনিক্যাল জায়গা থেকেও কিছু জায়গাতে আগের মতো ঐরকম শার্পনেসটা না থাকলেও বিকজ অফ হিজ ফিটনেস লেভেল কিংবা বিকজ অফ হিজ তার যেটা বলছে ডিসিপ্লিন, বিরাট কোহলি এখনো সার্ভিসটা দিয়ে যাচ্ছেন। এটাই মনে হয় সবচেয়ে বড় বিষয় এবং এটা এলিট লেভেলের ক্রিকেট বলি বা এলিট লেভেলের যেকোনো স্পোর্টস বলি এটা একটা অত্যন্ত অনুকরণীয় দৃষ্টান্তের জায়গা। আপনি ফুটবলে যদি দেখেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তার লাইফস্টাইলটা অনেক বেশি মাত্রায় প্রশংসিত হয়। আপনি লিওনেল মেসির ক্ষেত্রে যদি দেখেন, গেল ফুটবল বিশ্বকাপের আগে আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম যে লিওনেল মেসি যেভাবে নিজেকে তৈরি করেছেন। তো এটা খুব ইম্পোর্টেন্ট একটা বিষয় যে একটা এলিট লেভেলের স্পোর্টসম্যানের লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত, ডিসিপ্লিনটা কেমন হওয়া উচিত, সেটাই আমরা আসলে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি দেখি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটা নিয়ে নানা কথা হচ্ছে যে ভারত দুবাইতেই শুধু থাকছে, অন্য কোথাও যাচ্ছে না। যেমন নিউজিল্যান্ড পাকিস্তানে চলে গিয়েছে, সাউথ আফ্রিকা সহ। তো ওরা কিন্তু এটা নিয়ে কমপ্লেন করেছে। অ্যাকচুয়ালি কি মনে হচ্ছে ভারতের এই যে সাফল্য, যদিও তারা ভালো খেলছে, এইখানে যে তাদের ভ্রমণ ক্লান্তি নেই বা একই মাঠে খেলা হচ্ছে, এটাতে কতটুকু বাড়তি সুবিধা পাচ্ছে বা এটা কতটুকু ঠিক হচ্ছে? প্রথমত হাইব্রিড মডেলে যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিটা হচ্ছে সেটা তো সবাই আগে থেকেই জানতেন। এক্ষেত্রে তো এখন কমপ্লেন করার কোনো কিছু নাই। হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে এবং ইন্ডিয়া সংযুক্ত আরব আমিরাতেই খেলবে। সেটা এই টুর্নামেন্টের আগে থেকে সবাই জানতেন এবং প্রত্যেকটা দেশের ক্রিকেট বোর্ড তো সেই জায়গাটা এগ্রি করেছেন। তো এখন এই প্রশ্ন ওঠাটা আসলে বেশ অবান্তর। আবার আপনি যদি একটু অন্যভাবেও চিন্তা করেন যে ভ্রমণ ক্লান্তির ব্যাপারটা বা ভ্রমণের জায়গাটা। দেখেন যদি এই টুর্নামেন্টটা আমরা ধরতাম যে কোনো একটা পার্টিকুলার জায়গাতে হচ্ছে কিংবা পাকিস্তানে যখন হচ্ছে, লাহোর থেকে রাওয়ালপিন্ডি সেখানেও একটা ভ্রমণের জায়গা আছে। ঠিক আছে? আ এটা একটা বিষয় যে ইন্ডিয়া হয়তোবা একটা মাঠেই খেলছে। বাট এটা যে কোয়ালিটি অফ ক্রিকেটে খুব বেশি ম্যাটার করে, প্রত্যেকেই ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন, প্রত্যেকেই আ ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্সড সাইড। এটা খুব বেশি কোয়ালিটি ক্রিকেটে ম্যাটার করে না। হ্যাঁ, আপনি একটা বিষয় বলতে পারেন যে ইন্ডিয়ার এই টিমটাতে দে হ্যাভ কোয়ালিটি অলরাউন্ডার্স, যেটা আসলে অনেক বেশি মাত্রায় পার্থক্য গড়ে দিয়েছে। আমি মাঠের ক্রিকেটের জায়গাটাকে বেশি প্রাধান্য দেব। কারণ হাইব্রিড মডেলে হবে, ইন্ডিয়া একটা পার্টিকুলার ভেন্যুতে খেলবে, এটা আগে থেকেই জানা ছিল। এখানে আসলে মানে নতুন করে কমপ্লেইন ওঠানোর কোনো কিছু নাই। এটা জেনেই সবাই খেলতে এসেছে টুর্নামেন্টটাতে। আর কোয়ালিটি ক্রিকেটের কথা যদি বলেন যে অপোনেন্ট টিমের সাথে ইন্ডিয়ার পার্থক্যটাও তো অনেক বেশি থাকছে। বিষয়টা তো এরকম থাকছে না যে ঠিক আছে, অপোনেন্ট টিমের সাথে ইন্ডিয়ার পার্থক্যের জায়গাটা নেক টু নেক। ব্যাপারটা সেরকমও না। পার্থক্যর জায়গাটা অনেক বেশি থাকছে। সো এটা আসলে আইডেন্টিফাই করে যে ইন্ডিয়া টিমের কোয়ালিটিটা আসলে বেশি এবং এই ওয়ানডে সাইডটা ইন্ডিয়া তারা বেটার ক্রিকেট খেলছে অন্য টিমের চাইতে। ইন্ডিয়ার এই সাফল্যের দেখলে কিছুটা আক্ষেপ লাগে। আমরা যদি একটু পিছনের দিকে যাই, যেমন আমরা আন্ডার 19 চ্যাম্পিয়ন হয়েছিলাম কিন্তু এই ইন্ডিয়াকে হারিয়েই। এখন ওদের যে পজিশন, ইন্ডিয়ান ওই আন্ডার 19 খেলা প্লেয়ার গুলাই কিন্তু এখন ওদের দাপট দেখাচ্ছে, ওরা দারুণ খেলছে, টপনচ খেলছে। বাংলাদেশ সেখানে হয়তো হাতে গোনা 2-3 জন স্কোয়াডে আছে, বাকিগুলো রাডারেও নেই।
এই এই এত সাফল্যের পরেও এসে বাংলাদেশে যে এরকম পিছনে পড়ে যাওয়ার মেন বিষয়টা হচ্ছে কি, আপনি কিভাবে দেখছেন এটা? ভারতে অনূর্ধ্ব-19 পর্যায়ের পর একটা প্লেয়ার যখন অনূর্ধ্ব-19 শেষ করে ফেলে, তারপর সে চলে যায় অনূর্ধ্ব-23 পর্যায়ে। তাদের অনূর্ধ্ব-23 পর্যায়ের একটা টুর্নামেন্ট হয়। আমাদের এখানে কি অনূর্ধ্ব-23 পর্যায়ের কিছু হয়? আমাদের এখানে আন্ডার-19 এর পর প্লেয়াররা ডিরেক্ট চলে যাচ্ছে এনসিএল কিংবা বিসিএল এ। কোয়েশ্চেনটা হচ্ছে আন্ডার-19 এর পর প্লেয়াররা ডিরেক্ট এনসিএল খেলার জন্য প্রিপেয়ার্ড কিনা? ইন্ডিয়াতে কিন্তু সেটা করা হয় না। ধরেন জয়সওয়াল, তানজিদ তামিম একই সময়ের প্লেয়ার। ইয়াশাসবি জয়সওয়াল আন্ডার-19 এর পর ন্যাশনাল টিমে চান্স পাওয়ার আগে আন্ডার-23 লেভেলে ৬৯ বা ৭০ টার মতো ম্যাচ খেলেছিলেন। আমরা একটা গবেষণা করে দেখছিলাম। সো দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট। আরেকটা বিষয়, আমাদের এত বছরে আমাদের দেশে কোনো হাই পারফরম্যান্স সেন্টার নাই। ইন্ডিয়াতে প্রত্যেকটা স্টেটে হাই পারফরম্যান্স সেন্টার তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। আমরা জানি যে রাজস্থান রয়্যালসের একটা একাডেমি আছে মহারাষ্ট্রে, এবং সেটা শুধুমাত্র মহারাষ্ট্র না, প্রায় ৩টা-৪টা স্টেটে রাজস্থান রয়্যালসের সেই একাডেমিটা আছে। ওই পার্টিকুলার একাডেমিটাতেই আমরা যেটা জানি যে রিয়ান পরাগ, তার যে একটা ট্রান্সফরমেশন, তিনি ওই একাডেমিটা থেকেই তার ট্রান্সফরমেশনটা হয়েছে। সেখানে আ হাজারটা ফ্যাসিলিটিস আছে সেই স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। তিলক ভার্মার ব্যাপারে আমরা জানি, ধ্রুব জুরেলের ব্যাপারে আমরা জানি। তারাও কিন্তু এই প্রসিডিউরের মধ্য দিয়ে এসেছেন, এবং আন্ডার-23 যেমন একটা বিষয়, এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য তাদের হাই পারফরম্যান্স সেন্টারগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেটা আমাদের একেবারে না। আর আমাদের যে এইচপি ট্রেনিংটা হয়, এইচপি ট্রেনিং এ স্কিল আপগ্রেডেশনের আসলে তেমন কোনো কিছু হয় না। আমাদের এইচপি ৩০-৩২ জন মিলে এক জায়গাতে ব্যাটিং বোলিং অনুশীলন করানো হয়। কোচেসরা খুব বেশি সময়ও দিতে পারেন না। ইন্ডিয়াতে কিন্তু এইচপি ট্রেনিংটা আসলে ৩ ভাগে বিভক্ত থাকে। সাপোজ তারা জানুয়ারি মাসে ৪ জন ব্যাটসম্যানকে নিয়ে গেল মুম্বাইতে, ৪ জন পেস বোলারকে নিয়ে গেল পন্ডিচেরিতে, ৪ জন স্পিনারকে নিয়ে গেল ব্যাঙ্গালোরে। দেন ৪ জন করে তারা ইনটেন্স ট্রেনিং করে ১ মাসের। আবার এই যে ১২ জন আমি বললাম, এই ১২ জন আবার চলে আসে জানুয়ারি মাস শেষে এনসিএ তে, তখন তারা একসঙ্গে ট্রেনিং করে। নতুন ৪ জন আবার ফেব্রুয়ারি মাসে ওই পার্টিকুলার জায়গাগুলোতে যান। আমাদের এখানে যেটা হয়, আপনি একটা বিষয় চিন্তা করেন যে ওই যে ৪ জনকে ৭ জন ৮ জন কোচ মিলে দেখাচ্ছেন। অনেক সময় পাচ্ছেন না ১ মাসের জন্য। আমাদের এখানে তো সেটা আসলে হয় না। আমাদের এখানে কি হয়? ওই ৩০ জন ৩২ জন একটা পার্টিকুলার জায়গাতে এক সেটআপ এর মধ্যে তারা কাজ করেন। সো টেকনিক্যাল আপগ্রেডেশনটা খুব গুরুত্বপূর্ণ। যেটা ইন্ডিয়াতে আসলে তারা অনেক আগানো। ওইটা বাংলাদেশে আমরা ৫০ বছর পেছানো আছি। ভাই, ডিপিএল চলছে, পিছিয়ে পড়ার কথা বলছিলেন বাংলাদেশে। ডিপিএল এ নিশ্চয়ই দেখেছেন কেমন কম্পিটিটিভ ম্যাচ হচ্ছে, বা এই ডিপিএলটা প্লেয়ারদের বিকাশে কতটুকু ভূমিকা রাখছে, আপনি কি মনে করেন? এখনো তো ডিপিএলটা কেবল শুরু হলো, মাত্র একটা রাউন্ডের খেলা শেষ হয়েছে। তো এখনই তো কম্পিটিশনটা ওইভাবে বলা যাবে না। কিন্তু পবিত্র মাহে রমজান মাসে যখন ডিপিএলটা হয়, তখন কম্পিটিশনটা তো আসলে অনেকাংশে কমে যায়। কারণ অনেক প্লেয়াররা আছেন, তারা ম্যাচ ডেতে রোজা রেখে খেলছেন। বিশেষ করে ফিল্ডিং সাইড ম্যাচ ডেতে রোজা রেখে খেলছেন। আবার অনেক প্লেয়াররা আছেন আগের দিন রোজা রেখেছেন, পরের দিন ম্যাচ খেলতে নেমেছেন। সো ওই যে বললাম যে এটা তো কম্পিটিশনটাকে অনেক বেশি মাত্রায় খর্ব করে দেয়। এটা অনেকাংশে ব্যাটার্স গেম হয়ে যায়। বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে কম্পিটিশনটা খুবই কম আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে, যখন পবিত্র মাহে রমজান আর এই গরমের মধ্যে যখন খেলা হচ্ছে। তো ওই জায়গাটায় আমি বলব যে আমাদের প্রিমিয়ার লিগের মানটার আ আপগ্রেডেশন না হয়ে উল্টো আরো নিচের দিকে নেমেছে। কোয়ালিটি বিদেশি প্লেয়ার এখন আর আসে না। বিদেশি প্লেয়ারের সিস্টেমটা আমরা বাতিল করেছি। একটা সময় কিন্তু আমাদের প্রিমিয়ার লিগে অনেক কোয়ালিটি বিদেশি প্লেয়াররাও খেলতে আসতেন। তো এই জায়গাগুলো থেকে চিন্তা করে আমার কাছে মনে হয় যে এই বছরটাতে তো আসলে একটা আ বিকল্প পরিস্থিতিতে বা একটা বিপরীত পরিস্থিতিতে প্রিমিয়ার লিগটা আয়োজন করতে হয়েছে। আমরা জানতামও না যে প্রিমিয়ার লিগটা হবে কি হবে না। তারপরও হয়েছে। আমি প্রত্যাশা করব যে আগামী বছর থেকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা পুরনো জৌলুসটা ফিরে পাবে। ক্যালেন্ডারটাকে একটু ফাইন টিউনিং করা হবে। ডে নাইট ম্যাচের ইনক্লুশনটা হবে। যেটা আমি বারবার বলি বিভিন্ন প্ল্যাটফর্মে, যে প্রিমিয়ার লিগটা যদি আপনি ডে নাইট না করেন, তাহলে আমাদের প্লেয়ারদের ডে নাইট খেলার অভ্যাসটা কোত্থেকে আসলে তৈরি হবে? তো এই অভ্যাসটা তৈরি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ডিউ ফ্যাক্টর কিভাবে কাজে লাগাতে হয় সেটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। ফ্লাড লাইটে ক্যাচ ধরতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। তো ডে নাইট ম্যাচের ইনক্লুশনটা প্রত্যাশা করছি এর পরবর্তী পর্যায় থেকে, অথবা এই প্রিমিয়ার লিগে আমার কাছে মনে হয় সুপার লিগ যেটা আছে, সেই সুপার লিগেই যদি ডে নাইটটা আমরা ইনক্লুড করতে পারি, সেটাও অনেকাংশে উপকারের একটা জায়গা হবে। সেই সঙ্গে আরেকটা বিষয় বলব, সেটা হচ্ছে যে এই বছরটাতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা তো হচ্ছে, খুব ভালো কথা। আমাদের কিন্তু টি-20 এশিয়া কাপ আছে। সো টি-20 এশিয়া কাপেরও একটা সার্টেন প্রস্তুতি আমাদের থাকা খুব গুরুত্বপূর্ণ। আমি জানি না সিসিডিএম এর সঙ্গে কথা বলে কিংবা ক্লাবগুলোর সঙ্গে কথা বলে আমরা সুপার লিগের টিমগুলোকে নিয়ে একটা টি-20 কম্পিটিশন করতে পারি কিনা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের। সেই ব্যাপারে অন্তত আলোচনাটা তো হতে পারে। মানে এই প্রস্তাবনাটার জায়গাটা তো যেতে পারে ক্লাবগুলোর কাছে, যে সুপার লিগে যে ক্লাবগুলো উঠছে সেই ক্লাবগুলোকে নিয়ে
যদি T20 ফরম্যাটের আর একটা টুর্নামেন্ট করা যায়, সামনে কিন্তু T20 এশিয়া কাপ আছে। সো আমরা পার্টিকুলার টুর্নামেন্ট বেস করে যদি এই চিন্তা ভাবনাগুলো করি, পরিকল্পনার জায়গাগুলো করি, সেটা আরো অনেক বেশি মাত্রায় কম্পিটিটিভ করতে পারে। আহ, ভাইয়া, আপনি নিশ্চয়ই দেখেছেন ক্রিকেটারদের নতুন চুক্তি দিয়েছে। আহ, আবার আমরা মাহমুদুল্লাহ মুশফিকের কথা যদি চলে যাই, তাহলে সেখানে মুশফিককে কিন্তু এ ক্যাটাগরিতে রাখা হয়েছে, মাহমুদুল্লাহকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে। আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের বসানোর সাহসটা ম্যানেজমেন্ট দেখায়নি। এখন পর্যন্ত কোনো ডিক্লারেশন নাই তারা কবে অবসর নেবেন বা আদৌ নিবেন কিনা। কি মনে হচ্ছে, সামনে কিন্তু ওয়ার্ল্ড কাপের সময় চলে আসছে, তারা কি ওই পরিকল্পনাটাও থাকছেন কিনা? প্রথমত আমি যেটা মনে করি, টেস্ট ম্যাচ ক্রিকেট এমন একটা ফরম্যাট বা লাল বলের ক্রিকেট এমন একটা ফরম্যাট যেখানে আসলে অভিজ্ঞদেরই খেলা উচিত। টেস্ট ম্যাচ ক্রিকেটের কথা বলছি, ফরম্যাটটা গুলিয়ে ফেললে চলবে না। মুশফিকুর রহিম এখনো বাংলাদেশের পক্ষে টেস্ট ম্যাচ ক্রিকেট আরো 2 বছর বা আরো 3 বছর তিনি খেলতে পারেন বা খেলা উচিত। কারণ টেস্ট ম্যাচ ক্রিকেটে যেটা হয় যে অভিজ্ঞরাই আসলে খেলেন। আপনি দেখবেন যে কুমার সাঙ্গাকারা বলেন, সচিন টেন্ডুলকার বলেন, ব্রায়ান লারা বলেন, যত গ্রেটদেরকে বলেন, এই 36-37 বছর বয়সটাই তাদের টেস্ট ক্রিকেটের জন্য পিক টাইম ছিল। তো আমি প্রত্যাশা করবো যে অন্তত টেস্ট ম্যাচ ক্রিকেটটা আমাদের সিনিয়র ক্রিকেটার, ইভেন মাহমুদুল্লাহ রিয়াদও যদি এখন টেস্ট ম্যাচ ক্রিকেটটা খেলতেন, সেটা তার জন্য একটা সুইটেবল ফরম্যাট হতো বলে আমি মনে করি। কারণ ইভেন বিরাট কোহলি বলেন, রোহিত শর্মা বলেন, আমি তো দেখতে চাই যে এই প্লেয়াররা আরো টেস্ট ক্রিকেটটা খেলবেন। কারণ টেস্ট ক্রিকেটটা আসলে অভিজ্ঞদেরই খেলা, তাদেরই খেলা। আপনি জেমস অ্যান্ডারসন বা স্টুয়ার্ট ব্রডদেরকে দেখেছেন যে তারা কিন্তু ওই 38, 39, 40 বছর বয়স পর্যন্ত টেস্ট ক্রিকেটটা চালিয়েছেন। কারণ টেস্ট ক্রিকেটটা যেটা হবে যে এক্সপেরিয়েন্স প্লেয়াররা যত বেশি টেস্ট ক্রিকেট খেলবেন, তত বেশি ইয়াং প্লেয়াররা নিজেদেরকে গ্রুম আপ করার সময় পাবে টেস্ট ক্রিকেটের জন্য। এটা টেস্ট ক্রিকেটের জন্য। বাট সাদা বলের ক্রিকেটে আমি তো মানে আমি যদি যে পরিকল্পনাটা দেখতে পাই বা আমি যেরকম পরিকল্পনা চাই 2027 বিশ্বকাপ কেন্দ্র করে, সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আমাদের সিনিয়র ক্রিকেটার যারা আছেন তাদের এই জায়গাটা মনে গিভ আপ করা উচিত। লাল বলের ক্রিকেট খেলা উচিত ডেফিনেটলি। লাল বলের ক্রিকেট নিয়ে কোনো কথা নাই, কারণ লাল বলের ক্রিকেট অভিজ্ঞরাই খেলবেন। কিন্তু সাদা বলের ক্রিকেটটা আমার কাছে মনে হয় যে যেহেতু আমাদের এক একটা ফেজ থাকে, এখন যদি তরুণদেরকে সুযোগ না দেয়, জেনারেশন গ্যাপ বাড়তেই থাকবে। আমাদের তো একটা জেনারেশন গ্যাপই চলছে যে নতুন প্লেয়ার উঠে আসছে না। সাদা বলের ক্রিকেটে আমরা বৈশ্বিক আসরে নতুন প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি না। সো এই নতুন প্লেয়ার দেখার জন্য জেনারেশন গ্যাপটাকে যাতে অনেক বেশি প্রলং না হয়, ইটস হাই টাইম যেটা তরুণ ক্রিকেটারদের ওয়ান ডে ক্রিকেট বা T20 ক্রিকেট, সাদা বলের ক্রিকেটটাতে তাদেরকে আরো বেশি নিয়মিত করা উচিত বা প্রমিনেন্ট করা উচিত। সো আপনি যেহেতু চুক্তির কথাটা যেটা বললেন বা বিসিবির চুক্তির জায়গাটা, হ্যাঁ, লাল বলের ক্রিকেটে থাকতে পারেন, কিন্তু সাদা বলের ক্রিকেটে আমার কাছে মনে হয়, যেমন আমি দেখলাম শামীম পাটোয়ারি সাদা বলের ক্রিকেটের চুক্তিতে নাই। এটা আমার কাছে একটু খারাপ লেগেছে। শামীম পাটোয়ারির মতো পটেনশিয়াল ক্রিকেটার যাকে নিয়ে আপনি আগামীতে স্বপ্ন দেখবেন, তাকে তো আপনি T20 চুক্তিতে অবশ্যই রাখতে পারেন। কিংবা ওয়ান ডে ক্রিকেটেও শামীম পাটোয়ারিকে নিয়ে পরিকল্পনার জায়গাটা শুরু করে দেওয়া উচিত আমাদের, এটা আমার কাছে মনে হয়। কারণ যেহেতু আপনি টুর্নামেন্ট বাই টুর্নামেন্ট যদি ফেজ চিন্তা করেন, আইসিসির আসর চিন্তা করেন, সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে। সো অ্যাজ ফার অ্যাজ রেড বল ক্রিকেট ইজ কনসার্ন, I still believe Mushfiqur Rahim should be there. But if you talk about white ball cricket, এখানে মনে হয় রিটায়ারমেন্টে যাওয়া না যাওয়া প্লেয়ারের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ক্রিকেট বোর্ডের বা টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা বিষয়টা এরকম ভাবেই থাকা উচিত যে হোয়াইট বল ক্রিকেটে লেটস রিডেকোরেট এভরিথিং। লাস্ট প্রশ্ন ভাইয়া করব। চ্যাম্পিয়ন্স ট্রফি প্রায় শেষ, ভারত ফাইনালে অলরেডি চলে গিয়েছে, আজকে সেমিফাইনাল হবে। ওভারঅল সব মিলিয়ে কেমন উপভোগ করেছেন? কোন প্লেয়ারগুলো নজর কেড়েছে? কি মনে হয় চ্যাম্পিয়নে হওয়ার রেসে ভারতে কি একদম ডমিনেটিং পারফরমেন্সে চ্যাম্পিয়ন হবে, নাকি সাউথ আফ্রিকা বা নিউজিল্যান্ডে কেউ বাধা সৃষ্টি করবে? চ্যাম্পিয়ন্স ট্রফিটা আসলে খুব বেশি এনজয় করতে পারিনি বৃষ্টির জন্য। কয়েকটা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। আরেকটু হয়তোবা যদি কম্পিটিটিভ ক্রিকেট হতো, অস্ট্রেলিয়ার ম্যাচগুলো যদি আরেকটু হতো, হয়তোবা আরেকটু মোমেন্টাম দেখতে পেতাম অস্ট্রেলিয়া টিমটার সাথে। এই টুর্নামেন্টে আমরা যদি দেখি যে ইউটিলিটি ক্রিকেট কিন্তু খুব কাজে লেগেছে। আপনি সেই ইউটিলিটি ক্রিকেটারদেরকে স্কোর বোর্ডে খুঁজে পাবেন না বা লিডার বোর্ডে খুঁজে পাবেন না, যে টপ উইকেট টেকার বা টপ রান স্কোরার, যেমন আকশার প্যাটেল যে পরিমাণ ইউটিলিটি সার্ভিস দিয়েছেন ইন্ডিয়াকে, এটা কিন্তু আপনি ওই যে লিডার বোর্ডে খুঁজে পাবেন না, খুব আন্ডাররেটেড থাকবে। ব্রেসওয়েল নিউজিল্যান্ডকে যে সার্ভিসটা দিয়েছে, সেটা কিন্তু আপনি টপ উইকেট টেকার, টপ রান গেটারের মধ্যে পাবেন না। বাট ব্রেসওয়েল যেভাবে ডট বল প্রডিউস করেছেন, তাকে ডট বলার কিং অফ ডট বল বলা হচ্ছে। তো আমি এই টাইপের ইউটিলিটি ক্রিকেটারদেরকে এই টুর্নামেন্টে দেখেছি, দে হ্যাভ ডান ভেরি ওয়েল, দে হ্যাভ ডান রিয়েলি ওয়েল। স্পেশালি আকশার প্যাটেল এবং ব্রেসওয়েলের কথাটা আমি বলবো। আমি একটু অন্যভাবে, আমি চাইলে বেন ডাকেট, জো রুট তাদের কথা বলতে পারতাম আপনাকে, বা ম্যাট হেনরিদের কথা আমি বলতে পারতাম, বাট আমি একটু অন্যভাবে দেখেছি যে কারা আসলে গেম চেঞ্জার।
সো আমার কাছে মনে হয়েছে যে এই দুইটা প্লেয়ারকে আমি গেম চেঞ্জার বলতে চাই। ওদিকে সাউথ আফ্রিকা টিমে মার্কো ইয়ানসনের কথা যদি বলেন, ডেফিনেটলি হি হ্যাজ বিন ডুইং রিয়েলি গুড এবং এই প্লেয়াররাই আসলে মূলত গেম চেঞ্জারটা থাকেন, যদিও স্কোর বোর্ডে বা লিডার বোর্ডে আপনি খুব বেশি নাম তাদের দেখতে পারেন না। আর ইন্ডিয়ার এই টিমটা ফ্যাসিনেটিং কেন অনেক বেশি সেটা হচ্ছে আপনি দেখেন ইন্ডিয়া কিন্তু আপনি হয়তোবা বলতে পারেন যে কন্ডিশনের সুবিধা কাজে লাগানোর জন্য ইন্ডিয়া স্কোয়াডে ৫ জন স্পিনারকে রেখেছিল কিনা। ইন্ডিয়া কিন্তু স্কোয়াডে আসলে মানে যেটাকে বলা হয় যে প্রমিনেন্ট স্পিনার রেখেছে ২ জন, বাকি ৩ জন কিন্তু অলরাউন্ডার। ওইটা ইন্ডিয়ার একটা বাড়তি অ্যাডভান্টেজের জায়গা যে বাকিরা তো আসলে অলরাউন্ডার। ফ্রন্টলাইনার স্পিনার তো আসলে ২ জন, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব। আর বাকি ৩ জন ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা কিংবা অক্ষর প্যাটেল, দে আর অলরাউন্ডার্স। সো দিস ইজ দ্য লাক্সারি অফ দ্য ইন্ডিয়ান টিম যে এই অলরাউন্ডিং ক্যাপাসিটিটা অনেক বেশি থাকার কারণে আপনার কাছে মনে হচ্ছে ইন্ডিয়া হয়তো অনেক আনফেয়ার অ্যাডভান্টেজ পাচ্ছে, স্পিনার খেলাতে পারছে। বাট বিষয়টা আসলে সেরকম না। হয়তোবা যদি পাকিস্তানেও খেলা হতো, ফ্রন্ট লাইনের ২ জন স্পিনারকে ইন্ডিয়া নিত। ইন্ডিয়ার সুবিধার জায়গাটা হচ্ছে ইন্ডিয়ার ৩ জন অলরাউন্ডার আছে। সো এটাই আসলে পার্থক্যটা গড়ে দেবে এবং আপনি দেখবেন যে ইন্ডিয়া টিম রাইট টাইমে উইকেট পিক করতে পারে। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটাতে ৩টা ৫০-এর উপর পার্টনারশিপ হয়েছে অস্ট্রেলিয়ার। ৩টা পার্টনারশিপে কিন্তু ইন্ডিয়া টিম ব্রেক করে দিয়েছে। সো দিস ইজ দ্য থিং যে পার্টনারশিপ বড় হতে দিচ্ছে না ইন্ডিয়ান বোলাররা। এই জায়গাটাই আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টের সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা এবং এই কারণেই ইন্ডিয়া এই টিমটা অন্য টিমগুলোর চাইতে এগিয়ে। চ্যাম্পিয়ন হয়েছে তাহলে ইন্ডিয়াকে দেখছি। আমি ইন্ডিয়াকেই দেখছি। মানে এটা অ্যাকর্ডিং টু মি আমি ইন্ডিয়াকে দেখছি। অন আ গিভেন ডে যেকোনো টিম থ্রেট হতে পারে। বাট কাগজে কলমে যদি চিন্তা করেন ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন হওয়ার রেসে দেখছি।